সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে আমি লিজা জামান বরাবরের মতোই নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে একটি দারুণ গল্প পড়তে চলেছি। আজকে পড়ব ভ্যাম্পায়ারের গল্প। ভ্যাম্পায়ারের মুভি দেখতে, ভ্যাম্পায়ারের গল্প শুনতে কে না পছন্দ করে? তাই তো আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য এই গল্পটি নিয়ে এসেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এডওয়ার্ড ফ্রেডরিক বেনসনের লেখা গল্প মৃত্যুহীন পিশাচ, যার অনুবাদ করেছেন শায়ক আমান। শুরু করা যাক আজকের গল্প। যে ঘটনার কথা বলতে চলেছি সেটা ঘটেছিল সাসেক্সের একটা ছোট গ্রামে। পাহাড়ের ওপর পাইন গাছে জঙ্গলে ঘেরা গ্রাম ম্যাক্সলেতে। হলপ করে বলতে পারি, এত সুন্দর নির্জন আর ঘন সবুজ গ্রাম গোটা ইংল্যান্ড ঘুরে ফেললেও আর একটা খুঁজে বের করা যাবে না। লোকজন এখানে চোখে পড়ার মতো কম, ফলে প্রাকৃতিক সৌন্দর্য নির্দ্বিধায় বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। ম্যাক্সলের রাস্তাঘাট বড়সড়। গ্রামের একেবারে মাঝামাঝিতে একটা পুরনো চার্চ আছে, সঙ্গে তার লাগোয়া কবরস্থান। এছাড়া গ্রামে অন্য বাড়িঘর বলতে বেশিরভাগই ছোট ছোট কটেজ। তাদের দেওয়ালগুলোতে সব লাল রং করা। ওপর থেকে দেখলে বড় রাস্তাগুলোর ওপর কদাচিৎ ছোটোখাটো কয়েকটা গাড়ি কিংবা পায়ে হাঁটা লোকজন চোখে পড়ে। সব মিলিয়ে জায়গাটা আশ্চর্য রকমের শান্ত। একমাত্র শনি আর রবিবার রাস্তায় একগাদা গাড়ি ঘোড়া যানজট দেখা যায়। গ্রামটা যেহেতু লন্ডন আর ব্রিস্টনের মাঝামাঝি, তাই ওই দুটো দিন এক শহর থেকে আরেক শহরমুখী জনতার ভিড়ে গোটা রাস্তাগুলো কানায় কানায় ভরে ওঠে। ম্যাক্সলেতে ওই লাল ছোট কটেজগুলোর একটাতেই আমি থাকি। ওখানকার একটা কলেজে অধ্যাপনা করছি কিছুদিন হলো। তাছাড়া আমার কিছু লেখালেখির শখও আছে। আমার ঠিক পাশের কটেজেই থাকেন ফ্রান্সিস ওরকম্ব। ভদ্রলোকের বেশ চোখে পড়ার মতো ব্যক্তিত্ব। একসময় আমার মতোই কলেজের প্রফেসর ছিলেন। কেমব্রিজ ইউনিভার্সিটিতে মনস্তত্ত্ব নিয়ে পড়াতেন। আপাতত অবসর নিয়ে এই গ্রামে বাসা বেঁধে প্যারাসাইকোলজি নিয়ে গবেষণায় মেতে উঠেছেন। এছাড়াও মাঝে মধ্যে নানা রকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে আগ্রহ জন্মায় তার। হানাবাড়ি, পিশাচতন্ত্র, ভ্যাম্পায়ার এইসব শব্দ তার মুখে শুনতে শুনতে একরকম অভ্যস্ত হয়ে পড়েছি আমি। মুশকিল হলো, এই ভুতুড়ে বিষয় নিয়ে পড়াশোনার কথা অন্য কাউকে বলতে না পেরে আমাকেই চেপে ধরেন তিনি। মাঝে মধ্যেই কলেজ থেকে ফেরার পথে আমাকে পাকড়াও করে নিজের কটেজে নিয়ে গিয়ে তার জ্ঞানের ঝাঁপি খুলে বসেন। সাবজেক্টের অন্তঃসার কিছু থাক আর নাই থাক, ভদ্রলোকের বলার গুণে এই কয়দিনে আমারও কিছু আগ্রহ জন্মেছে এইসব নিয়ে। তবে দিন কয়েক হলো আমাদের আলোচনার বিষয়বস্তু আর আগের জায়গায় নেই। তার কারণ, এক সপ্তাহ আগে মিসেস এমট নামে এক মহিলা আমাদের এই একচিলতে গ্রামে এসে বসবাস করতে শুরু করেছেন। এমনিতে ম্যাক্সলে এতই ছোট গ্রাম যে নতুন কেউ এখানে এসে থাকতে শুরু করলে অন্যদের চোখে না পড়ার উপায় নেই। তবে আমরা খবর নিয়ে জানতে পেরেছি মিসেস এমওয়ার্ড যে এখানে এসে জুটেছেন তার একটা বিশেষ কারণ আছে। মহিলার স্বামী নাকি একসময় কোনো এক কোর্টের জাজ ছিলেন। পেশোয়ারে থাকতে স্বামী মারা যেতে মহিলা লন্ডনে ফিরে আসেন। ঠিক এই সময় তিনি জানতে পারেন যে 100 বছর আগে তার পূর্বপুরুষ নাকি এই ম্যাক্সলে গ্রামের আদি বাসিন্দা ছিল। গ্রামের মাঝে যে উঁচু চার্চটা আছে সেটাও নাকি তার পূর্বপুরুষের তৈরি। জানতে পেরে তল্পিতল্পা গুটিয়ে তিনি ম্যাক্সলেতে এসে পাকাপাকি থাকার ব্যবস্থা করেন। গ্রামে এসে নতুন প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করতে বড়সড় একটা পার্টির আয়োজন করেন। সেখানেই তার সঙ্গে আলাপ হয় আমাদের। এরপর থেকেই গোটা গ্রামে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। মহিলা ঠিক যেমন সুন্দরী তেমনি গুণী। কাটা কাটা ছিপছিপে চেহারা,
এক মাথা চুলের ঢল মুখের দুপাশ জুড়ে পাহাড়ি ঝর্ণার মতো নেমেছে। টকটকে গোলাপি রং, মকমলের মতো চামড়ার শরীর ঠিক যেন ঝলমলে আলোর মতো একদিক থেকে আরেক দিক উড়ে বেড়াচ্ছেন। চোখের দুদিক টেনে কাজল পরেন মহিলা, সর্বদা হাসি খুশি মুখ, সারাক্ষণই একটা তারুণ্যের লাবণ্য ঝরে পড়ে মুখ থেকে। পার্টিতেই হল ভর্তি লোকের সামনে নিজ হাতে পিয়ানো বাজিয়ে গান গেয়ে শোনান তিনি। মহিলার গলার স্বর সত্যি একবার শুনেই প্রেমে পড়ে যাওয়ার মতো। বলাই বাহুল্য, আমাদের এলাকার ছেলে ছোকরারা মিস এমওয়ার্ড বলতেই অজ্ঞান হয়ে পড়ত। একমাত্র প্রফেসর উরকম্বের মুখটা পার্টি থেকে ফিরে থেকেই থমথমে লাগছিল আমার। তার নাকি একেবারে পছন্দ হয়নি মহিলাকে। সেটা যে ঠিক কী কারণে তা আমাকে ভেঙে বলেননি তিনি। যাই হোক, মিসেস এমওয়ার্থের সঙ্গে আমার এতদিনে কিছুটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। মাঝে মাঝে আমাকে যেচে পড়ে ফোন করেন তিনি। আমি লেখালেখির কাজে ব্যস্ত না থাকলে নানা বিষয় নিয়ে কথাবার্তাও হয়। এমন করে আমাদের বন্ধুত্ব একটু ঘন হতে একদিন তাকে আমার বাড়িতে নেমন্তন্ন করে ফেললাম। মিসেস এমওয়ার্থ তো রাজি হয়ে গেলেন। নেমন্তন্ন কিন্তু আমি স্বেচ্ছায় করিনি। বেশ কিছুদিন হলো আমার পিছনে আদা জল খেয়ে লেগেছেন উরকম্ব। তিনি নাকি মিসেস এমওয়ার্থকে কাছ থেকে ভালো করে খুঁটিয়ে দেখতে চান। একবার সন্দেহ হলো বুড়ো বয়সে ভীমরতি হলো না তো প্রফেসরের। পাড়ার চ্যাংড়া ছেলেদের মতো তিনিও লাস্যময়ী মহিলার প্রেমে পড়ে গেছেন হয়তো। যাই হোক, একদিন নেমন্তন্ন বই তো নয়, আমিও খুব একটা আপত্তি করিনি। পরদিন মিসেস এমওয়ার্থের আসার প্রায় আধ ঘন্টা আগে প্রফেসর আমার বাড়ির বেল বাজালেন। সাধারণত বয়স হয়েছে বলে তার হাত পা একটু ধীরে চলে। যখন আসার কথা তার মিনিট 15 পরে আসেন। আজ তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে কিছুটা অবাকই হলাম। দরজাটা খুলে দিতেই হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে এলেন তিনি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘরের চারিদিকটা এক নজরে দেখে নিয়ে সোফায় বসে পড়ে দুটো হাতে মাথা চেপে ধরে কি যেন ভাবতে লাগলেন। আমি তার দিকে এগিয়ে এসে বললাম, কি ব্যাপার প্রফেসর, আজ এত তাড়াতাড়ি? হাতের ভেতর থেকে মাথা তুলে একটু শুকনো হাসি হাসলেন তিনি। তারপর বললেন, অন্যদিন পড়াশোনা করতে করতে লেট হয়ে যায়, আজও পড়ছিলাম, কিন্তু কিছুতেই মন বসছে না। সে কি? আমি তার পাশে বসে পড়লাম। কি নিয়ে পড়ছিলেন? ভ্যাম্পায়ার। আমার দিকে না তাকিয়েই বললেন প্রফেসর। এর যে কত হাজার হাজার উদাহরণ ইতিহাসে আছে সে না জানলে তুমি বিশ্বাস করবে না। আমাদের মুশকিল হলো আমরা পরীক্ষা না করেই সবই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি, ফলে সত্যিটা আর কোনোদিনও প্রকাশ হতে পারেনি। যা, কি যে বলেন! আজকালকার দিনে ভ্যাম্পায়ারের কথা বলতে গেলে লোকে হাসাহাসি করে। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, তুমি ব্ল্যাক ডেতে বিশ্বাস করো? আমার দিকে উজ্জ্বল চোখ তুলে তাকালেন তিনি। তাতে বিশ্বাস করা বা না করার কি আছে? ব্ল্যাক ডেথ ছিল একটা মধ্যযুগীয় রোগ। সেকালে ভয়ানক প্রকোপ ছিল। ইউরোপে 3 ভাগের 1 ভাগ সাফা করে কোনো অজানা কারণে নিজেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ধরে নাও ভ্যাম্পায়ারিজমও ঠিক তেমনই একটা রোগ। আজ থেকে ঠিক 300 বছর আগে এই ম্যাক্সলেতে সে রোগের প্রাদুর্ভাব হয়েছিল। তা জানো? বলেন কি? আমি চমকে উঠলাম। ভ্যাম্পায়ার ম্যাক্সলেতে? শুধু তাই নয়, কয়েক বছর আগে ভারতবর্ষে। প্রফেসর আরও কিছু বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন। দরজার উপরে টোকার শব্দ হয়েছে। আমি চেঁচিয়ে বললাম, দরজা খোলা আছে, ভিতরে চলে আসুন। দরজা ফাঁক করে ঘরে ঢুকলেন মিসেস এমওয়ার্থ। এই কদিনে লক্ষ্য করেছি মহিলার ঠোঁটের কোণে একটা অমায়িক মিষ্টি হাসি প্রায় সবসময় ঝুলতে থাকে। ঘরে ঢুকতে ঢুকতে আমাদের দুজনকে দেখে সেটাই যেন বেড়ে উঠল একটু। বাহ, ভালো সময় এসেছেন। এবার প্রফেসরের ভূতের গল্পের থেকে আমাকে রক্ষা করুন তো দেখি, আমি হাসতে হাসতে বললাম। একটা সরল উচ্ছ্বাস ঝরে পড়ল মহিলার মুখ থেকে। আরে তাই নাকি?
ভূতের গল্প তো দিব্যি লাগে আমার, আমিও শুনব। আগন্তুককে মন দিয়ে দেখছিলেন প্রফেসর। উঠে দাঁড়িয়ে বললেন, না না, ঠিক ভূতের গল্প নয়। বলছিলাম যে এই বছরখানেক আগেও ভারতবর্ষের কোনো এক প্রান্তে ভ্যাম্পায়ারিজমে মানুষের মৃত্যু হয়েছে। এমওয়ার্ড প্রফেসরের ঠিক উল্টো দিকে সোফাটায় বসতে বসতে বললেন, যা, এই গল্পটাই কিন্তু একেবারে ভয় পাচ্ছি না, একদমই আষাঢ়ে গল্প। এখানে আসার আগে আমি বেশ কয়েক বছর ভারতে ছিলাম, সেখানে এরকম ভ্যাম্পায়ারের গল্প তো কখনো শুনিনি। প্রফেসর কিছু বলতে যাচ্ছিলেন, লক্ষ্য করলাম থেমে গেলেন। সেদিন কিছুক্ষণ আমাদের সঙ্গে খোশগল্প করে মিসেস এমওয়ার্ড বিদায় নিলেন। সে বছর গরমে ভালো করে বৃষ্টি পড়ল না। শুকনো আবহাওয়ার জন্য কিনা জানি না, গোটা ম্যাক্সলে জুড়ে একরকম ছোট কালচে পোকার উপদ্রব শুরু হলো। পোকাগুলো কামড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ানক যন্ত্রণা শুরু হয়। সন্ধ্যা হলেই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে তারা। এমন নিঃশব্দে চামড়ার ওপর বসে থাকে যে বোঝাই যায় না। হুল ফোটানোর পরে শুরু হয় ছটফটানি। আমরা প্রথম প্রথম ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু কিছুদিন পরেই মিসেস এমওয়ার্থের মালির বছর 16 ছেলেটা এক অদ্ভুত রোগে ভুগতে শুরু করায় লোকে নড়ে চড়ে বসল। কিছুদিন থেকে নাকি তার খিদে হচ্ছিল না, শরীর শুকিয়ে যাচ্ছিল। তাছাড়া ডাক্তার রস তার ঘাড়ের কাছে পাশাপাশি দুটো ফুটো আবিষ্কার করেন। তিনি রায় দেন যে পোকার কামড়েই রোগটা হয়েছে ছেলেটির। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছেলেটার ঘাড়ে ফুটো দুটোকে ঘিরে পোকা কামড়ালে যেমন লাল দাগ হয়, সেটা দেখা গেল না। এর দিন দুয়েকের মধ্যেই একদিন রাস্তায় ডাক্তার রসের সঙ্গে দেখা হয় আমার। মালির ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করাতে খানিক বিমর্ষ দেখায় তাকে। হতাশ হয়ে মাথা দুলিয়ে বলেন, ছেলেটি আর বেশি দিন বাঁচবে না, রোগটা নাকি গুলমেলে। সেদিন যখন দেখতে এসেছিলেন স্বাভাবিক অ্যানিমিয়া গোত্রের রোগ ভেবে চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু বাড়ি ফিরে নাকি তার মন বদলাতে শুরু করে। ততক্ষণে ওষুধপত্র বাতলে দিয়ে চলে এসেছেন বলে আর যোগাযোগ করেননি। সেদিন বাজারে কিছু কেনাকাটা করতে গিয়ে মিসেস এমওয়ার্থের সঙ্গে দেখা হয়ে গেল আমার। আমাকে দেখে এবং আমার পাশে প্রফেসর নেই দেখে নিজেই এগিয়ে এলেন। তাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে এলাম। বাজার ছেড়ে বেশ অনেকটা দূরে হেঁটে এসেছি আমরা। একটু দূরে মিসেস এমওয়ার্থের কটেজ, আর তার বাইরে সাজানো বাগান চোখে পড়ছে। সেটার সামনে এগিয়ে এসে আমি বললাম, বাগানখানা কিন্তু দিব্যি বানিয়েছেন। এই এলাকায় এত সুন্দর সাজানো বাগান আমি আগে দেখিনি। মহিলা হাসলেন কিনা বুঝলাম না, কিন্তু একটা বড় নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। বুক ভরে শ্বাস টেনে তিনি বললেন, এই রাতের হাওয়া আর ফুলের গন্ধ, এ যে আমাকে কি শান্তি দেয়। খাটতেও তো হয় প্রচুর। আমি বাগানের দিকে তাকিয়ে বললাম, সে আর বলতে, বাগানের কাজ সেরে যখন উঠি, বুঝলেন, আমার হাত নখ জুতো সব মাটিতে মাটিতে কালো হয়ে যায়। মজার ছলে হেসে উঠলেন তিনি। আজকাল মাটির গন্ধের যেন একটা নেশা হয়ে গেছে আমার। মৃত্যুর পরের সময়টা মাটির ভেতরে নেহাত খারাপ কাটবে না, কি বলেন? একটা হাত দিয়ে আমার কোনো স্পর্শ করে হাসতে লাগলেন তিনি। যা, কি যে বলেন! আমি প্রসঙ্গটা বদলানোর চেষ্টা করলাম। সত্যি বলছি, কিন্তু আমি তো বলেই রেখেছি, আমার মৃত্যুর পরে যেন কফিনে ঢোকানো না হয়, আমাকে একেবারে সরাসরি মাটির ভেতরে শুইয়ে দেওয়া হয়। প্রসঙ্গটা মোটেই ভালো লাগছিল না আমার। ফিরে আসতে যাচ্ছিলাম, তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, ভালো কথা, আপনি রাতে জানালা খুলে শোন না বন্ধ করে? আমি একটু অবাক হয়ে বললাম, কেন বলুন তো? তিনি মৃদু হেসে বললেন, ওই যে বললাম, মাটির গন্ধ। জানলা খুলে শোবেন, দেখবেন ভালো ঘুম হবে। আমি জানলা খুলেই শুই। বাহ, তাহলে তো কথাই নেই। গুড নাইট। সেদিন রাতে ঘুম আসতে একটু দেরি হলো।
একটু আগে এমর্তের বলা কথাগুলো বারবার ফিরে আসছিল মনের ভেতরে। ঘর অন্ধকার, বাইরে ঘাসের গোড়া থেকে ঝিঝির ডাক ভেসে আসছে। একটু দূরেই মাথার কাছে জানলাটা খোলা, বারবার চোখ চলে যাচ্ছিল সেদিকে। মনে জোর এনে একরকম জোর করে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে ভেঙে গেল ঘুমটা, এবং ঘুম ভেঙে ঘরের জানলার দিকে চোখ পড়তেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। জানলার কাঠের পাল্লাগুলো এখন বন্ধ। আমার কটেজে আমি ছাড়া কেউ শোয় না। স্পষ্ট মনে আছে শোয়ার আগে জানলাগুলো খুলে শুয়েছিলাম। তাহলে আমি যতক্ষণ ঘুমাচ্ছিলাম ততক্ষণে সেগুলো কে বন্ধ করবে? পায়ে পায়ে উঠে দাঁড়ালাম। কটেজে যে ঘরে আমি শুই সেটা দোতলায়। নিচে জানলায় কার্নিশ নেই। কেউ যে একতলার কার্নিশে উঠে বাইরে থেকে জানলা বন্ধ করবে তাও হতে পারে না। জানলার কাছে এগিয়ে গেলাম আমি। কাঠের পাল্লার ঠিক সামনে একটা পাতলা সাদা পর্দা ঝুলছে। এখন গোটা জানলা জুড়ে টানা আছে পর্দাটা। জানলার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে খুলে দিলাম পাল্লাগুলো। মচমচ করে একটা আওয়াজ করে সরে গেল সেগুলো। এখন শুধু সাদা পর্দাটা আমার চোখের সামনে ওপাশের দৃশ্যগুলো আড়াল করে দাঁড়িয়ে আছে। মনে হলো পর্দার ওপারে কিছু একটা যেন আছে। ভালো করে তাকাতে বুঝতে পারলাম একটা মানুষের মুখ। হাতের এক টানে পর্দা সরিয়ে ফেললাম, আর সরাতেই আমার ঠোঁটের ফাঁক দিয়ে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। পা দুটো কেঁপে উঠল থরথর করে। জানলার বাইরে শূন্যে ভেসে আমার দিকে চোখ মেলে তাকিয়ে আছে মিসেস এমর্থ। একটা মরা ছাগলের মতো চোখের দৃষ্টি তার। মাথাটা উপর নিচে নড়ছে, ঠোঁটের কোণে আলগা একটা হাসি। দ্রুত সেখান থেকে পাশের জানলার কাছে সরে এলাম। এ জানলাটাও খোলা এখন। একটানে এর পর্দাটাও সরিয়ে ফেললাম। এখানেও সেই একই রকমভাবে ভাসছে এমর্তের মুখটা। এখনও একইভাবে আমার দিকে তাকিয়ে আছেন তিনি। পাশের তার পাশের একটার পর একটা জানলার পর্দা সরিয়ে সেই একই বীভৎস হিংস্র মুখ চোখে পড়ল আমার। পিছিয়ে এলাম। একটা ভয়ার্ত তীব্র চিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। সঙ্গে সঙ্গে উঠে বসলাম বিছানার উপরে। ঘুমটা ভেঙে গেল। জানলাগুলো ঠিক যেভাবে খুলে শুয়েছিলাম এখনও তেমনই খোলা আছে। বাইরে ঘন রাতের আকাশে মিটমিট করে তারা জ্বলতে দেখা যাচ্ছে সেখানে। একটা খোলা হাওয়া জানলা দিয়ে ভেসে এসে স্পর্শ করে যাচ্ছে আমাকে। সেদিন রাতে ঘুম এলো না আর। সারা রাত খোলা জানলার দিকে তাকিয়ে কাটিয়ে দিলাম। হঠাৎ ওই স্বপ্নটাই দেখলাম কেন কে জানে। পরদিন সকালে প্রফেসর ফোন করে জানালেন এক্ষুনি দেখা করতে চান আমার সঙ্গে। বললাম আমার শরীরটা ভালো লাগছে না। তিনি যেন নিজেই আমার কটেজে এসে দেখা করে যান। ব্যাপারটায় আপত্তি জানালেন না প্রফেসর। কয়েক মিনিটের মধ্যেই উদ্ভ্রান্তের মতো আমার ঘরে এসে ঢুকলেন তিনি। আমি কিছু বলতে যাওয়ার আগে নিজেই অস্থির পায়ে পায়চারি করতে করতে বললেন, তোমার সাহায্য দরকার আমার। কীরকম সাহায্য? আমি জিজ্ঞেস করলাম। বলছি, কিন্তু তার আগে শোনো কি ঘটেছে কাল রাতে। একটু থমকালাম আমি। কি ঘটেছে? কাল সন্ধ্যার দিকে আমি আর ডাক্তার রস মিলে মালের ছেলেটাকে আবার দেখতে যাই। সে বেঁচে আছে বটে, কিন্তু আধমরা হয়ে। তার শরীরের কিছু লক্ষণ দেখে আমার মনে হচ্ছে ছেলেটি একটা ভ্যাম্পায়ারের পাল্লায় পড়েছে। কথাটা বলে পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালেন তিনি। আমি আর কিছু বললাম না। বুঝতে পারছি ভদ্রলোক এখনও বক্তব্য শেষ করেননি। সিগারেটে একটি টান দিয়ে বললেন, কাল রাত্রে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নেই যে ছেলেটিকে আর ওখানে রাখা নিরাপদ নয়। একটু একটু করে ওর শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে কেউ। আমি আর ডাক্তার রস মিলে ওকে স্ট্রেচারে করে তুলে আমার বাড়িতেই নিয়ে আসছিলাম।
এমন সময় মিসেস এমওয়ার্ড দেখতে পান আমাদের দেখে ভয়ানক আশ্চর্য হয়ে যান। তোমার কি মনে হয় এর কারণটা কি? কাল রাতের স্বপ্নটার কথা জানি না কেন যেন মনে পড়ে যায় আমার, কিন্তু সেটার রেশ মুখে আসতে না দিয়ে বলি, আমি কি করে জানব? সিগারেট থেকে ছাই ফেলেন প্রফেসর। একবার গলা খাকারে দিয়ে বলেন, এর পরের ঘটনা শোনো তাহলে। কাল রাতে ছেলেটিকে নিজের 3 তলার ঘরের বেডরুমে শুইয়ে দিয়েছিলাম আমি। ঘরের আলো নিভিয়ে গোটা রাত পাহারাই। বলতে পারো একরকম ফাঁদ পেতেছিলাম। মাঝরাতে জানলার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পাই আমি। মনে হয় বাইরে থেকে যেন জানলাটা কেউ খুলতে চাইছে। আগন্তুক যে কে সেটা আন্দাজ করতে পেরেছিলাম। তবে সে যেই হোক না কেন, সে আমার কটেজের দোতলার জানলার কাছে ভাসছিল। আমি ঘরের ভেতর থেকে বেরিয়ে কম্পমান পায়ে করিডোর দিয়ে হেঁটে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে মুখটা দেখতে পাই। মিসেস এমওয়ার্ড। আমার মাথা তখন কাজ করছিল না, বুঝলে। তাও কোনো রকমে ঘরে ফিরে এসে জানলার কাছে এগিয়ে গিয়ে গায়ে সমস্ত জোর কাজে লাগিয়ে বন্ধ করে দিই জানলাটা। জানলার দুটো পাল্লার মাঝে সম্ভবত একটা আঙুল আটকে গিয়েছিল। কিন্তু তা কি করে হতে পারে? আমি চিৎকার করে উঠলাম। মিসেস এমওয়ার্ড কিভাবে হাওয়ায় ভাসবেন? আর জানলা খুলে তিনি কি করতে চাইছিলেন? প্রফেসর উত্তর দেন না। কিছুক্ষণ চুপ করে থেকে গলা নামিয়ে বলি, আপনি কি বলতে চাইছেন যে মিসেস এমওয়ার্ড? আমি যা দেখেছি শুধু সেটাই বলছি। সারা রাত এমওয়ার্ড বাদুড়ের মতো আমার জানলার আশেপাশেই ছিলেন। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? হাতের 5টা আঙুল তুলে ধরলেন তিনি। মালির ছেলেটা যে রোগে ভুগছে সে রোগ কয়েক বছর আগে পেশোয়ারেও ছড়িয়ে পড়েছিল এবং মিসেস এমওয়ার্থের হাজব্যান্ড সেই রোগেই মারা যান। 2, ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে আসার কথা শুনে তিনি বাধা দেন। 3, মিসেস এমওয়ার্থ বা যে পিশাচটি তার শরীরে বাসা বেঁধেছে সে কাল রাতে বারবার ঘরে ঢুকতে চাইছিল। 4, মিসেস এমওয়ার্থের পারিবারিক ইতিহাস খুঁজলে ভ্যাম্পায়ারিজমের গুজব শোনা যায়। এতে কি প্রমাণ হয়? প্রফেসর আর কিছু না বলে একমনে সিগারেট টানতে লাগলেন। কাল রাতে আমিও কিছু একটা দেখেছি, একটা স্বপ্ন। স্বপ্নের কথা শুনতে শুনতে প্রফেসরকে আরও উত্তেজিত দেখালো। আমার বলা শেষ হতেই তিনি টেবিলের ওপর একটা চাপড় মেরে বললেন, তোমার অবচেতন মন স্বপ্নের মধ্য দিয়ে তোমাকে সংকেত দিতে চাইছে, মিসেস এমওয়ার্থের হাত থেকে বাঁচাতে চাইছে। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না না না, একটা কাজ নয়, 2টো কাজ। প্রথমটা হলো, কাল রাতে আমার ঘুম হয়নি। আজ সকালে যতক্ষণ আমি ঘুমাবো তুমি নজর রাখবে ছেলেটার ওপরে। আর 2, একটু থেমে তিনি বললেন, মিসেস এমওয়ার্থের সঙ্গে তোমার সম্পর্ক ভালো, যে কোনোভাবে ওকে ফাঁদে ফেলবে তুমি। তবে ফাঁদে ফেলার পর যে ঠিক কী করবে তা আমিও জানি না। এরপর 2টো দিন এইভাবেই কাটল। এর মধ্যে আমি আর প্রফেসর পালা করে পাহারা দিয়ে গেছি ছেলেটাকে। ছেলেটার স্বাস্থ্য এই 2 দিনে চোখে পড়ার মতো বদলে গেছে। এখন বিছানার উপরে উঠে বসতে পারছে সে। 3 দিনের দিকে সকালে আমি প্রফেসরের কটেজ ছেড়ে বেরোনোর তোড়জোড় করছিলাম। প্রফেসর ছেলেটার পাশে বসে একটা বইতে মুখ গুজেছেন। এমন সময় নিচ থেকে বেয়ারে এসে জানালো, প্রফেসরের সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আমি জানলা দিয়ে নিচে মুখ বাড়িয়ে দেখলাম মিসেস এমওয়ার্থ দাঁড়িয়ে আছেন নিচে, হাতে একটা ছোট বাক্স। প্রফেসরও উঠে এসে তাকিয়েছেন নিচের দিকে। আমিও যাচ্ছি তোমার সঙ্গে, আমার দিকে না তাকিয়ে বললেন তিনি। কিন্তু ছেলেটা একা থাকবে? মিসেস এমওয়ার্থ আমাদের সামনে আছেন যতক্ষণ, ততক্ষণ ভয়ের কিছু নেই। আমরা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম।
মিসেস এমওয়ার্থ একগাল অমায়িক হাসি হেসে আমাদের দিকে এগিয়ে এসে হাতের বাক্সটা তুলে ধরে বললেন, শুনলাম আপনাদের পেশেন্টের শরীর স্বাস্থ্যের নাকি বেশ উন্নতি হয়েছে, তাই একটু দেখতে এলাম আর কি। কথাটা বলে হাতের বাক্সটা খুলে দেখালেন। তার ভেতরে কিছু খাবার দাবার আর চকলেট রাখা আছে। ক্ষমা করবেন, আপনাকে আমরা ভেতরে আসতে দিতে পারি না। কেন বলুন তো? কথাটা বলে আমাদের দিকে কিছুটা এগিয়ে এলেন তিনি। কারণটা আপনিও জানেন, আমরাও জানি। প্রফেসরের গলার আওয়াজ পাথরের মতো শান্ত, কিন্তু আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মিসেস এমওয়ার্থের মুখে এখন নতুন রং লাগতে শুরু করেছে। একটা খয়েরি কুয়াশায় যেন ঢেকে যাচ্ছে তার মুখ। একটা হাত মুখের সামনে তুলে ধরে ক্রমশ পিছু হাঁটতে শুরু করেছেন তিনি। ক্রমশ পিছিয়ে যাচ্ছেন রাস্তার দিকে। সেখানে থেকে মধ্যে মধ্যে তীব্র বেগে ছুটে যাচ্ছে দ্রুতগতির কয়েকটা গাড়ি, কিন্তু গাড়ির দিকে খেয়াল নেই তার। আমাদের দিকে স্থির চোখ রেখে পিছিয়ে চলেছেন তিনি। একটা তীব্র হর্নের শব্দ, পর মুহূর্তে একটা তীক্ষ্ণ আর্তচিৎকার। আমাদের চোখের সামনে একটা ভারী গাড়ির সামনের চাকা মাটিতে ফেলে পিষে দিয়ে চলে গেল মিসেস এমওয়ার্থকে। তারপর আর একটা চাকা। কিছুক্ষণ মাথা কাটা পশুর মাংসপিণ্ডের মতো মাটির উপরে পড়ে থরথর করে কাঁপল এমওয়ার্থের দেহটা। তারপর রক্তক্ষরণ থেমে যেতে স্থির হয়ে গেল। 3 দিন পরে ম্যাক্সলের সেমেট্রিতেই সমাধিস্থ করা হয় মিসেস এমওয়ার্থকে। তার নিজের ইচ্ছামতোই কফিনে ঢোকানো হয়নি তাকে। এক স্বল্পজীবী কিন্তু প্রাণোচ্ছল মহিলার কথাও ম্যাক্সলের মানুষের মন থেকে ক্রমে ফিকে হয়ে আসতে লাগল। আমরাও মিসেস এমওয়ার্থের প্রকৃত রূপের ব্যাপারে কাউকেই কিছু জানাইনি। এত কিছুর মধ্যে একমাত্র প্রফেসরের মুখটা এখনও ভার হয়ে আছে। কি একটা কারণে যেন মোটেও খুশি হতে পারেননি তিনি। ঘটনার পরে প্রায় 1 মাস তার সঙ্গে আমার তেমন কথাবার্তাও হয়নি। একদিন রাতে গ্রামের এক প্রান্তে এক অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল আমার। সেখানে খাওয়া দাওয়া সেরে হাঁটা পথেই বাড়ি ফিরছি। বেশ রাত হয়েছে, রাস্তাঘাট সব শুনশান হয়ে গেছে। দূর অবধি ছড়িয়ে থাকা রাস্তাঘাট আর কটেজগুলোর ওপর শুয়ে থাকা চাঁদের আলো ছাড়া অন্য আলো নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ মিসেস এমওয়ার্থের বাড়ির সামনে এসে পড়লাম। কিছুটা কৌতূহল হতেই ভালো করে চোখ তুলে তাকালাম বাড়ির দিকে। বাইরের বড় গেটের গায়ে এখন একটা অনসেল সাইনবোর্ড লাগানো আছে। বাড়িটা আর একবার ভালো করে দেখে নিয়ে সামনে পা বাড়াতে যাব, এমন সময় টুংটাং করে কটেজের লাগানো বাগানের দরজা খোলার শব্দ হতে আমি চমকে ফিরে তাকালাম সেদিকে। একটা দম বন্ধ করা ভয় আমার গলা চেপে ধরল। অবাক হয়ে দেখলাম কটেজের গেট খুলে বাইরে বেরিয়ে আসছেন মিসেস এমওয়ার্থ। সেই এক মুখ, এক শরীর, একই হাঁটার ছন্দ। সাদা কাপড়ে পা থেকে মাথা অবধি ঢেকে আছে তার। আমার থেকে প্রায় মিটার 10 দূরেই রাস্তাটা পার করে উল্টো দিকের বাড়ির গেটের ভেতরে মিলিয়ে গেলেন তিনি। তারপর আর দেখা গেল না তাকে। সম্বিত ফিরে পেতেই কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে শুরু করলাম। মনে হলো একটা ঠান্ডা হাওয়া যেন তাড়া করে আসছে আমাকে পেছন থেকে। আমি একবারও পেছন দিকে না তাকিয়ে সামনের বিস্তীর্ণ ফাঁকা রাস্তা ধরে দৌড়াতে লাগলাম। নিজের বাড়িতে ঢোকার আগে হাঁপাতে হাঁপাতে প্রফেসরের দরজায় কড়া নাড়লাম। তিনি দরজা খুলে আমার অবস্থা দেখে দরজা থেকে সরে গিয়ে আমাকে ভেতরের দিকটা দেখিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন? ভূত দেখেছ নাকি? আপনি কি ইয়ার্কি করছেন? আমি দম নিতে নিতে বললাম, আপনি ভাবতেও পারবেন না আমি কি দেখেছি। তা খানিকটা আন্দাজ করতে পারি। মিসেস এমওয়ার্থ ফিরে এসেছেন এবং তাকে কোনো একটা বাড়ির ভেতরে ঢুকতে দেখেছ তুমি। তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, উনার নিজের কটেজের উল্টো দিকের কটেজটাই। মেজর পার্শালের বাড়ি? চলো চলো,
আমাদের বেরোতে হবে এক্ষুনি। কিন্তু আমরা কি করতে পারি? আমি হাত নেড়ে বললাম। আমি জানি না, বলতে পারো সেটাই জানতে যাচ্ছি। মাত্র কয়েক মিনিটের মধ্যে পা চালিয়ে মেজর পাঠশালের কটেজের সামনে পৌঁছে গেলাম আমরা। একটু আগে যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন রীতিমতো অন্ধকারে ভরেছিল জায়গাটা। এখন আশেপাশের কয়েকটা কটেজের দোতলার আলো জ্বলে ওঠায় কিছুটা দেখা যাচ্ছে চারপাশ। আমরা বাড়ির দরজার দিকে এগিয়ে যেতেই মেজর পাঠশালকে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে দেখলাম। আমাদেরকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। উদ্বিগ্ন গলায় বললেন, ও আপনারা? আমি একটু ডাক্তার রসের কাছে যাচ্ছিলাম। আমার স্ত্রীর শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, মুখটা বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। তা আপনারা হঠাৎ? 1 মিনিট মেজর, প্রফেসর থামিয়ে দিলেন তাকে। ওনার গলায় কি কোনো দাগ দেখতে পেয়েছেন? খানিকটা থতমত খেলেন মেজর পাঠশাল। অবাক হয়ে বললেন, আপনারা কি করে জানলেন? আমি তো ভাবলাম ওই কালো পোকাটা কামড়ানোর ফলেই। রক্তে একেবারে ভেসে যাচ্ছে জায়গাটা। ওনার সঙ্গে কেউ কি আছে? হ্যাঁ, একজন নার্স আছে। আমার দিকে ঘুরে তাকালেন প্রফেসর। আমি জানি কি করতে হবে। বাড়ি চলো, এখনই সিমেট্রিতে যেতে হবে। একটা সুচালো ফলার ছুরি, একটা শাবল, একটা স্ক্রু ড্রাইভার আর কিছু যন্ত্রপাতি নিয়ে ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি। পথে যেতে যেতে পরবর্তী 1 ঘণ্টায় ঠিক কী ঘটতে চলেছে তার একটা আন্দাজ আমাকে দিলেন। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বললেন, আমি যা বলছি সেটা তোমার এই মুহূর্তে অবিশ্বাস হতে পারে, কিন্তু সকালের আগেই এর সত্যতা প্রমাণ করব আমি। একটু আগে তুমি যা দেখেছ সেটা একটা এক্সট্রাল বডি। মিসেস এমওয়ার্থের শরীরের ভেতরে যে শয়তান বাসা বেঁধেছিল সে মৃত্যুর পরেও সেই একই রূপ বহন করে চলেছে। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে মিসেস এমওয়ার্থের কফিন খুলে আমরা তার দেহ অবিকৃত অবস্থাতেই আবিষ্কার করব। তা কি করে হয়? প্রায় 2 মাস হয়ে গেছে তিনি মারা গেছেন। সেটা কথা নয়, পিশাচ ও শরীর ছেড়ে যায়নি এখনো। আজ আমাকে যাই করতে দেখো না কেন, জানবে সেটা মিসেস এমওয়ার্থের মৃতদেহের শরীরে বাসা বাঁধা পিশাচকে ধ্বংস করার জন্যই করছি। কি দেখব? সিমেট্রির প্রায় কাছাকাছি এসে পড়েছি আমরা। প্রফেসর আমার দিকে ফিরে বললেন, এই মুহূর্তে পিশাচ মিসেস এমওয়ার্থের মৃতদেহের ভেতরে নেই, সে বাইরে আছে। কিন্তু যেখানেই থাক না কেন, ভোরের আগে আবার তাকে ফিরে আসতে হবে। আমরা ঠিক ততক্ষণ অপেক্ষা করব। একবার ভোর হয়ে গেলে সে আর শরীর ছেড়ে বেরোতে পারবে না। তখন তার শরীর মাটি থেকে তুলে এনে মৃতদেহের বুকে এইটা গেঁথে দিতে হবে। হাতে ধরা সরু ফলার ছুরিটা দেখালেন তিনি। সিমেট্রিতে ঢুকে মিসেস এমওয়ার্থের সমাধিটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। চাঁদের আলোয় ভরে আছে চতুর্দিক। সেটার সামনেটা একবার ঘুরে দেখে নিয়ে চার্চের দিকে মুখ করে একটা বড় গাছের কাণ্ডের কাছে জমাট অন্ধকারের ভেতরে জায়গা করে নিলাম আমরা। এখান থেকেই লক্ষ্য রাখতে হবে। দূরে গির্জার দরজার ওপর ঝোলানো উইং টাইমগুলো টুংটাং করে বেজে চলেছে। একটা নরম হাওয়া ভেসে আসছে ছড়িয়ে থাকা পাথরের গায়ে লেগে। ঝোপের ভেতর থেকে পোকামাকড় ডেকে চলেছে। মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালা হাওয়ার ধাক্কায় মর্মর শব্দ তুলছে। হঠাৎ কানে এলে মনে হচ্ছে কেউ যেন হেঁটে আসছে এদিকেই। বেশ কিছুক্ষণ হলো মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে গেছে। তারাদের আলো অবশ্য ভেসে আসছে সেই মেঘের ফাঁক দিয়ে। ক্রমে দূরের কোনো বাড়ির ঘড়িতে ভোর 5টা বাজল। কয়েকটা মুহূর্ত কাটতেই হঠাৎ অনুভব করলাম আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরেছেন প্রফেসর, বাঁ হাতটা তুলে ধরেছেন সামনে। আমি সেই আঙ্গুলের সোজাসুজি তাকালাম। ছড়িয়ে থাকা সমাধি পাথরগুলোর মাঝে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছে একটা সাদা কাপড়ে ঢাকা মূর্তি। ঠিক যেন হাওয়ার উপর ভেসে আসছেন তিনি। কোনো দিকে মুখ না ফিরিয়ে একটা বিশেষ সমাধি লক্ষ্য করে এগিয়ে আসছেন। আমার কপাল ঘামে ভিজে উঠল। মিসেস এমওয়ার্থ, তার ঠোঁটের কোণে পরিতৃপ্তির হাসি,
কিছুটা রক্ত গড়িয়ে পড়ছে কষ বেয়ে। একটা হাত দিয়ে সেই রক্তটা মুছে নিলেন তিনি। তারপর আকাশ ফাটানো উন্মাদ পৈশাচিক হাসিতে ফেটে পড়লেন। হাত দুটো তুলে ধরলেন আকাশের দিকে। সেইভাবে হাসতে হাসতেই একটু একটু করে তার শরীরটা মাটির নিচে নেমে গেল। সাবধানে এসো। প্রফেসরের সঙ্গে উঠে গিয়ে মিসেস এমওয়ার্থের শরীরটা ঠিক যেখানে মাটিতে মিশেছে সেই জায়গাটার কাছে গিয়ে দাঁড়ালাম আমরা। মাত্র 2 মাস আগে খোঁড়া হয়েছিল মাটিটা, ফলে এখনো খুব একটা শক্ত হয়ে যায়নি। কোদালের কোপে বেশ তাড়াতাড়ি মাটি উঠে আসতে লাগলো। একটু একটু করে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রায় 6 ফুট মাটি খোঁড়ার পর একটা কাঠের পাটাতনের শাবল আটকে গেল আমাদের। প্রফেসরের সূচালো ছুরির ডগাটা দিয়ে পাটাতনের একটা দিকে চাড় দিতে সেটা কিছুটা উঠে এলো মাটি থেকে। আমি রুদ্ধশ্বাসে দেখলাম শক্ত মাটির ওপরে সেখানে শুইয়ে দেওয়া হয়েছিল, সেইখানে একইভাবে শুয়ে আছেন মিসেস এমওয়ার্থ। তার মুখে এখনো মৃত্যুর ছাপ লাগেনি, যেন এইমাত্রই জেগে উঠবেন তিনি। আগের থেকে বরং আরও বেশি জীবন্ত দেখাচ্ছে তার মুখ। একটা মৃদু হাসির ছোঁয়াও লেগে আছে ঠোঁটের কোণে। প্রফেসর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে শক্ত হাতে ছুরিটা আঙুলে বসিয়ে দিলেন তার বুকের বাঁদিকে। গল গল করে রক্তের স্রোত বেরিয়ে এলো সেখান থেকে। মুখ তুলে উঠে দাঁড়ালেন প্রফেসর। রক্তমাখা হাতটা আমার হাতের ওপরে রেখে বললেন, আর ভয় কিছু নেই, এবারে আবার মাটি দিয়ে বুঝিয়ে ফেলতে হবে। কোদালটা হাতে নিয়ে কপালের ঘাম মুছলাম আমি। প্রফেসর একবার আড়মোড়া ভাঙলেন। একটু দূরে ঝিঝির আওয়াজ এখন থেমে আছে। আকাশের বুক চিরে আবার চাঁদ উকি দিয়েছে। তার রূপালি জ্যোৎস্না বিছিয়ে আছে কাঠের পাটাতনের উপরে। হাতে শক্তি সঞ্চয় করে আমি আবার কোদালটা নামিয়ে আনতে গিয়েও থেমে গেলাম। প্রফেসরের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, একটা ব্যাপার খটকা লাগছে জানেন। কি ব্যাপার? মেজর পার্সেল বললেন উনি ঘরের একটা নার্সকে রেখে ডক্টর রসকে রাখতে যাচ্ছিলেন। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। এদিকে ওনার স্ত্রী আগেও অসুস্থ ছিল না, আজ রাতেই হয়েছেন। হ্যাঁ, সেই জন্য তো ডাক্তার ডাকতে যাচ্ছিলেন। না, আমার প্রশ্ন তা নয়। তাহলে যেখানে এখনো ডাক্তারকে খবর দেওয়া হয়নি সেখানে একটু আগে অবধি সুস্থ ছিল এমন মানুষের কাছে নার্স আসবে কি করে? প্রশ্নের উত্তর দিতে পারলেন না প্রফেসর। আমার দিক থেকে চোখ সরিয়ে একটু উপরে তাকিয়েছেন তিনি। আমার ঠিক পিছনে যেন দেখছেন কাউকে। মাটির উপরে নিজেদের তৈরি করা গর্তের ভেতর দাঁড়িয়ে আছি আমরা। কে এসে দাঁড়িয়েছে সেখানে? চকিতে পিছন ঘুরে মেজর পার্সেলকে দেখতে পেলাম আমরা। তার সারা শরীর জুড়ে একটা সাদা আভা খেলে যাচ্ছে। মাটি থেকে কিছুটা উপরে যেন ভাসছেন তিনি। কয়েকটা হিস হিসে শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। কার কবর খুঁড়ছেন? অবিকল মিসেস এমওয়ার্থের গলা। একটা চাপা হাসি খেলে যাচ্ছে তার ঠোঁটের কোণে। নিজেদের নয় তো? আমি পিছিয়ে আসতে গেলাম। প্রফেসরের হাত মৃত চামড়ার মতো ঠান্ডা হয়ে আছে। আপনারা শুনছিলেন গল্প মৃত্যুহীন পিশাচ, শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের কাছে ছোট্ট একটি দাবি আছে। আপনজন তো, তাই দাবি জানাচ্ছি, অনুরোধ নয়। আমার এই ছোট্ট চ্যানেল নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই এই ছোট্ট চ্যানেলটি এবং আমার পড়া গল্পগুলো আপনাদের সবার মধ্যে ছড়িয়ে যাক। তাই আপনারা নিজে শুনবেন এবং অন্যরা যেন শুনতে পারে সে ব্যবস্থাটুকু করে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই পাশে থাকার গুরুত্ব আমার কাছে অনেক।
সামনের দিনগুলোতে আপনাদের যেন আরও ভালো ভালো গল্প শোনাতে পারি সেই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, নিজের আপনজনদেরকে ভালো রাখুন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখুন। আল্লাহ হাফেজ।